নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী গতকাল যে প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্স থেকে তিনি সরাসরি দেখিয়েছেন যে কিভাবে ন্যায্য ভোটার তাদের নাম একদম ডিলিট হয়ে যাচ্ছে ভোটার লিস্ট থেকে, এবং সেটা করা হচ্ছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, একটা সফটওয়্যারের মাধ্যমে। এবং তিনি সরাসরি প্রমাণ দিয়ে দেখিয়ে দেন যে কিভাবে একদম ভোট 4টের সময় উঠে হঠাৎ করে দুজনের ভোট ডিলিট হয়ে গেল। হঠাৎ করে একজন গোদাবাই নামের মহিলা, তিনি একদম গ্রামের মহিলা, তিনি হঠাৎ করে 12টা নাম, তার পারিবারিক বিভিন্ন সদস্যদের নাম একদম ডিলিট করে দিচ্ছেন, অথচ তার ইন্টারভিউতে দেখা যাচ্ছে তিনি জানেনই না পুরো বিষয়টা। এগুলো হয়েছে, রাহুল গান্ধী এগুলো করেছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে, এবং গতকালই একজন সাংবাদিক তিনি এই সামগ্রিকভাবে প্রেস কনফারেন্সটা শেষে বলেন যে আপনি তো জ্ঞানেশ কুমার গুপ্তাকে 7 দিন সময় দিলেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে তদন্ত করা কিংবা সম্পূর্ণ বিষয়টা নিয়ে সামনে আসার জন্য, কিন্তু সেই ক্ষেত্রে আপনি 7 দিন পরবর্তীতে যদি জ্ঞানেশ কুমার গুপ্তা এটা সম্বন্ধে সম্পূর্ণ বিষয়টা নিয়ে সামনে না আসেন, তাহলে কি আপনি ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে কোর্টে যাবেন? তখন রাহুল গান্ধী তিনি বলেন যে আমি বিরোধী দলনেতা হিসেবে কাজ করছি, কিন্তু এই কোর্টে যাওয়ার কাজটা আমার নয়। সুতরাং এই প্রশ্নটা এই মুহূর্তে উঠতেই পারে যে রাহুল গান্ধী কেন কোর্টে যাবেন না? তার কাছে অ্যাটম বোম আছে, তিনি বিভিন্ন ধরনের প্রমাণ দিচ্ছেন, এবং অবশ্যই হাইড্রোজেন বোম, এর পরবর্তীতেও বিভিন্ন একটা জায়গা থেকে যে ভোটে কারচুপি হয়েছে সেই প্রমাণ তিনি দেবেন বলেছেন, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট প্রমাণ তিনি দেবেন বলেছেন। তবুও তিনি কোর্টের দ্বারস্থ হতে পারছেন না কেন, কিংবা হচ্ছে না কেন? এই প্রশ্ন উঠতে বাধ্য, এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হব অবশ্যই। আগে আপনারা দেখুন যে সাংবাদিক প্রশ্ন যখন করেছিলেন রাহুল গান্ধী কি উত্তর দিলেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যায়। पुख्ता सबूत है, ब्लैक एंड व्हाइट सबूत है, तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे? ये ऑप्शन है आपके पास, जाएंगे? देखिए, मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है, सरकार पे प्रेशर डालने का रोल है। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं। আপনারা দেখলেন রাহুল গান্ধীকে যখন প্রশ্ন করা হলো, রাহুল গান্ধী বললেন আমি একদম বিরোধী দলনেতা হিসেবে কনস্টিটিউশনের মধ্যে থেকে কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য যা যা করণীয় তাই তাই করছি, কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি তার বিরুদ্ধে কোর্টে যাওয়া কিংবা তার বিরুদ্ধে মুখ খোলাটা কিন্তু আমার কাজ নয়। কেন এই ধরনের মন্তব্য করছেন রাহুল গান্ধী, সেটা এবার আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে কংগ্রেসেরই একটা পোস্ট আমাদেরকে দেখতে হবে। কংগ্রেস একটা দেখুন সরাসরি পোস্ট করেছে, এবং সেখানে তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একদম ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা, সেখানে ভারতীয় জনতা পার্টি সংসদের 141 জন সাংসদকে একদম সরাসরি সাসপেন্ড করার পরবর্তীতে কিন্তু একটা আইন পাস করিয়েছিল 2023 সালে। 2023 সালের শেষের দিকে তারা একটা আইন পাস করিয়েছিল যে ক্ষমতায় থাকা কিংবা একদম সরাসরি যাকে বলা হয় যে ইলেকশন কমিশনের মাথায় থাকা কোনো ব্যক্তি যতদিন তিনি ক্ষমতায় থাকবেন, তার বিরুদ্ধে যতদিন তিনি চাকরি করবেন, তার বিরুদ্ধে কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। তাহলে সেটা সেই যে সংস্থা, তার যে অপমান, সেটা কিন্তু কোথাও গিয়ে সামনে চলে আসে। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে জ্ঞানেশ কুমার, তার হাতে কিন্তু অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, এবং যে বিলটা পাস করিয়েছে সংসদের মধ্যে ভারতীয় জনতা পার্টি, সেই বিলের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তার যে জ্ঞানেশ কুমারের যতদিন টেনিয়ার রয়েছে কমিশনার হিসেবে, ততদিন তার বিরুদ্ধে কোনোভাবেই কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। ঠিক যেমন ভাবে আপনাদের মনে থাকবে হয়তো যে ইয়াশবন্ত বর্মা, তার বাড়িতে প্রচুর কালো টাকা পাওয়া গিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো জায়গায় এফআইআর রেজিস্টার করা যায়নি। তার কারণটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টের সিটিং জাজ। সুতরাং সেই যে জায়গাগুলো, সেই যে সাংবিধানিক পদগুলো, সেগুলো তারা যতদিন চাকরি করবেন তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে না, এটাই কিন্তু ভারতবর্ষের দস্তুর। এবং সেই যে ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, সেই বিলটা বিজেপি পাস করিয়ে নেয় 2023 সালের শেষের দিকে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে কোর্ট কেস করা কার্যত একটা কিন্তু অসম্ভব একটা কাজ। শুধুমাত্র মানুষের সামনে নিয়ে আসা যেতে পারে যে ইলেকশন কমিশন কিভাবে কাজ করছে, ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গার গাফিলতি, সেটা সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, সাধারণ মানুষকে সচেতন করা, এটুকুই করা যেতে পারে। এর থেকে বেশি আইন মোতাবেক কিছু কিন্তু করা যেতে পারে না। এটা একদম স্পষ্ট করলেন রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে এই মুহূর্তে আরেকটা খবর উঠে আসছে, সরাসরি যে হাইড্রোজেন বম তার কথা বলছেন রাহুল গান্ধী, সেটা কিন্তু আরো বড়, এবং
সেই বড় তার কারণটা হিসেবে কিন্তু যেটা উঠে আসছে যে প্রধানমন্ত্রীর সাংসদ পদ সেটা থাকবে কিনা সেটা শেষ পর্যন্ত প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে না। তো সেই প্রশ্নটা এখন ঘোরাফেরা করছে, তার কারণ সরাসরি প্রধানমন্ত্রীর যে সাংসদ ক্ষেত্র সেটা হচ্ছে বেনারসে কিন্তু অজয় রায় কংগ্রেস নেতা, যাকে কয়েকদিন আগে হাউস অ্যারেস্ট করে ফেলা হয়েছিল, সেই অজয় রায় অত্যন্ত কঠোর একটা প্রতিদ্বন্দ্বিতা দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচনে মাত্র 1,52,000 ভোটে মার্জিনে জিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, যেখানে দেখা গিয়েছিল যে তার যে জনসভা, তার যে র্যালি, তার যে রোড শো, সেখানে খুব একটা মানুষ আসছেন না, খুব একটা ভিড় যে উপচে পড়ছে তেমন ছবিটা নয়, কিন্তু প্রধানমন্ত্রী তবুও কিন্তু 1,52,000 ভোটে জিতে গিয়েছিলেন। সেই ছবিটা কিভাবে সম্ভব হলো? প্রথম দুটো রাউন্ডে যেখানে একদম সরাসরি অজয় রায় জিতছিলেন, দেশের প্রধানমন্ত্রী পিছিয়ে পড়েছিলেন বলে বহু জায়গায় কিন্তু একটা খবর দেখা গিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত জিতে যান, কিন্তু তার মধ্যে কোনো ধরনের কোনো প্রশ্নের অবকাশ নেই। তো এই প্রশ্নগুলো কিন্তু উঠে বেড়াচ্ছে এবং খোদ প্রধানমন্ত্রীর যে ক্ষেত্র সেটাকে নিয়ে রাহুল গান্ধী এখন তৈরি হচ্ছেন না, যেটা হাইড্রোজেন বম্ব সেটার কথা তিনি বলছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট একদম প্রমাণ তিনি দেবেন সেটার কথা তিনি বলছেন, সেটা কিন্তু এই মুহূর্তে দেশ ওয়াকিবহাল মহল মনে করছে। অন্যদিকে আপনাদের মনে করিয়ে দিই, ইলেকশন কমিশন কিন্তু এই মুহূর্তে জানে যে কোনোভাবেই তাদের বিরুদ্ধে কেউ এফআইআর রেজিস্টার করতে পারবে না, যার জন্য ইলেকশন কমিশন এই মুহূর্তে কিন্তু জ্ঞানেশ কুমারের নেতৃত্বে অপ্রতিরোধ্যভাবে কিন্তু যা নয় তাই করার একটা চেষ্টা করছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টকে পর্যন্ত এফিডেভিট দিয়ে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে এসআইআর আমরা কোথায় করব না সেটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়, এটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট যেন হস্তক্ষেপ না করে। এই ধরনের যে বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, তার কারণ সুপ্রিম কোর্টকে কোথাও গিয়ে হুঁশিয়ারি দিল ইলেকশন কমিশন, সেটা কিভাবে সম্ভব হতে পারে? ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, এবং সেই সুপ্রিম কোর্টকে যেভাবে ইলেকশন কমিশন একদম হুঁশিয়ারির সুরে বলে দিল যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কোথায় করব না সেটা সম্বন্ধে কেউ আমাদেরকে কিচ্ছু বলার কোনো ক্ষমতা রাখে না, আমরা যেটা মনে করব, যেখানে যেমন ভাবে মনে করব সেইভাবেই করব। তাহলে সুপ্রিম কোর্টে এই যে রায়টা সুপ্রিম কোর্ট দিল যে বিহারে 12তম ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ব্যবহার করতেই হবে এসআইআর এর ক্ষেত্রে, সেটার ভিত্তিটা কি রইল? অবশ্যই এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এই মুহূর্তে কেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর করা যাবে না সেটা কিন্তু আরো একবার স্পষ্ট করলো ভারতের জাতীয় কংগ্রেস। অন্যদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তিনি কিন্তু ভুরি এমন অভিযোগ এনেছেন, এবং শুধু তাই নয়, তিনি একদম স্টেজে উঠিয়ে এনেছেন মানুষজনকে, এবং স্টেজে উঠিয়ে এনে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে কাদের দ্বারা ডিলিট করা হয়েছে তারা জানেনই না যে তারা এই নামগুলোকে ডিলিট করেছেন। সুতরাং শুধুমাত্র ভুয়ো ভোটার ঢোকানো ভোটার লিস্টে সেরকম ঘটনাটা নয়, ন্যায্য ভোটার তাদের যে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তারা জানতেই পারছেন না, তাদের ফোন নাম্বার ইউজ করা হচ্ছে তারা জানতে পারছেন না। সম্পূর্ণটাই রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী একটা সফটওয়্যার দিয়ে করা হচ্ছে। কারা করছে এই কাজ, এই খোঁজার দায়িত্ব কিন্তু জ্ঞানেশ কুমার কিংবা ইলেকশন কমিশনের। কিন্তু ইলেকশন কমিশন আমরা যেটা দেখলাম, একদম রাহুল গান্ধী প্রেস কনফারেন্সের একটু পরেই কিন্তু জানিয়ে দিল যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, গতকালকের যে ওঠা অভিযোগ সেটা সম্পূর্ণ ইনকারেক্ট, এই ধরনের কোনো ঘটনাই ঘটতে পারে না। কিন্তু আপনারা কি মনে করেন সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিহার ভোটের আগে এই বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে এগুলো কতটা প্রভাব ফেলতে পারে? আপনাদের মতামত অবশ্যই জরুরি। এই মুহূর্তে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।